নির্বাচন আয়োজনের মধ্যেই মিয়ানমারে জান্তার সামরিক অভিযান জোরদার। প্রতিরোধ বাহিনীর দখলে থাকা এলাকা পুনর্দখলে তোড়জোড়। বামার অধ্যুষিত এলাকায় ২৪ জনের প্রাণহানি। যুদ্ধবিরতির মধ্যেও গাজায় ইসরায়েলি আগ্রাসন। পশ্চিম তীরে নতুন করে বসতি স্থাপনে তেল আবিবের অনুমোদনের নিন্দা ১৪ দেশের। লেবাননেও নেতানিয়াহু বাহিনীর হামলা। সমবেত প্রার্থনা, নানা আচারে দেশে দেশে বড়দিন উদযাপন। গির্জায় গির্জায় উৎসবমুখর পরিবেশ। ধর্মীয় অনুষ্ঠানের পাশাপাশি বর্ণিল সাংস্কৃতিক আয়োজন। নির্বাচন আয়োজনের মধ্যে মিয়ানমারের সামরিক অভিযান জোরদার করেছে জান্তা সরকার। ভোটের আগে প্রতিরোধ বাহিনীর দখলে থাকা এলাকা পুনর্দখল করতেই এত তোড়জোড় শুরু করেছেন জান্তা সরকার প্রধান মিন অং হ্লাইং। এমনকি নৌবাহিনী নামানোর ঘোষণা দিয়ে তাদের জল স্থলে অভিযান, নদীপথে যুদ্ধ এবং স্থলযুদ্ধের প্রশিক্ষণের নির্দেশ দিয়েছেন হ্লাইং। এদিকে দেশটির বামার অধ্যুষিত এলাকায় হামলা, বাড়িঘরে অগ্নিসংযোগ ও অভিযানে শিশুসহ এ পর্যন্ত অন্তত ২৪ জন নিহত হয়েছেন। নির্বাচনের আগে প্রতিরোধ বাহিনীর দখলে থাকা এলাকা পুনর্দখল করতে মরিয়া হয়ে উঠেছে মিয়ানমারের জান্তা সরকার। এরই মধ্যে নৌবাহিনী নামানোর ঘোষণা দিয়েছেন জান্তা সরকার প্রধান মিন অং হ্লাইং। এমনকি নৌবাহিনীকে জলস্থলে অভিযান, নদীপথে যুদ্ধ ও স্থলযুদ্ধের প্রশিক্ষণের নির্দেশ দিয়েছেন তিনি। স্থানীয় সময় বৃহস্পতিবার নৌবাহিনীর ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে হ্লাইং বলেন, নৌবাহিনী সেনা ও অস্ত্র পরিবহন, গোলাবর্ষণ এবং যুদ্ধ সহায়তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। রাশিয়া ও চীনের সঙ্গেও নৌ সহযোগিতা বাড়াচ্ছে দেশটি। এদিকে গত এক সপ্তাহে মিন অং হ্লাইং এর নির্দেশে মিয়ানমারের বৃহত্তম জাতিগোষ্ঠী বামার অধ্যুষিত এলাকায় বিমান হামলা ও অগ্নিসংযোগ চালিয়েছে জান্তা বাহিনী। এসব হামলায় বহু মানুষ নিহত হয়েছেন। গণমাধ্যম দ্য ইরাবতীর তথ্য মতে, ভোটের আগে সাগাইং, ম্যাগোয়ে ও মান্দালয় অঞ্চলে জান্তা বাহিনী প্রায় ৪০টি বিমান হামলার পাশাপাশি গোলাবর্ষণ ও লুটপাটের পর গ্রাম জ্বালিয়ে দিয়েছে। নিয়মিতভাবে চালানো হচ্ছে তল্লাশি অভিযান, করা হচ্ছে লুটপাটও। দ্য ইরাবতীর তথ্য অনুযায়ী মিয়ানমারের বাগো অঞ্চলের পদাউং টাউনশিপে সরকারি অস্ত্র কারখানার নিরাপত্তা দেয়া কৌশলগত গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে তীব্র লড়াই চলছে। ওই পাহাড়টি মূলত আরাকান আর্মির দখলে রয়েছে, যা পুনর্দখলের চেষ্টায় অর্ধশতাধিক জান্তা সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে গণমাধ্যমটি। আরাকান আর্মির ঘনিষ্ঠ এক সূত্র বলছে, কয়েক সপ্তাহ ধরে শত শত জান্তা সেনা আক্রমণ চালানোর পরও ব্যর্থ হয়েছে। এমনকি রাখাইনের ইয়েমো পর্বতপথ ও ম্যাগোয়ের পাহাড়ি এলাকাতেও এই সংঘর্ষ ছড়িয়ে পড়ায় সেখানে প্রায় ১,০০০ সেনা মোতায়েন করেছে জান্তা বাহিনী। বিশ্লেষকদের মতে, অস্ত্র কারখানা হারানোর ভয়ে জান্তা বাহিনী মরিয়া হয়ে উঠেছে। তবে নানা কারণে এই এলাকা পুনর্দখল করা জান্তার জন্য অত্যন্ত কঠিন হবে বলেও মনে করছেন তারা। নরওয়ে ও ব্যারেন্টস সাগরের উপর দিয়ে ফ্লাইট পরিচালনা করেছে রাশিয়ার পরমাণু সক্ষম বোমারু বিমান। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, বৃহস্পতিবার বোমারু ও ক্ষেপণাস্ত্রবাহী বিমানগুলো নরওয়ে ও ব্যারেন্টস সাগরের আন্তর্জাতিক জলসীমার ওপর টহল দেয়। এ সময় কয়েকটি দেশের যুদ্ধবিমান রুশ বোমারু বিমানগুলোর গতিবিধি নজরে রাখে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, এ ধরনের ফ্লাইট নিয়মিতভাবেই বিভিন্ন অঞ্চলে পরিচালিত হয় এবং তা আন্তর্জাতিক আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। চলতি মাসের শুরুতে দক্ষিণ কোরিয়া ও জাপান তাদের আকাশ সীমার কাছে রাশিয়া ও চীনের সামরিক বিমান চলাচল নিয়ে উদ্বেগ জানিয়ে নিজ নিজ যুদ্ধবিমান মোতায়েন করেছিল। থাইল্যান্ড কম্বোডিয়া সীমান্ত সংঘাত বন্ধে দ্বিতীয় দিনের আলোচনা হয়েছে। বৈঠকে যুদ্ধবিরতি নিশ্চিতের পাশাপাশি দুদেশের মধ্যে স্থিতিশীলতা পুনঃপ্রতিষ্ঠা এবং দ্রুত স্বাভাবিক পরিস্থিতিতে ফিরে যাওয়ার বিষয়ে আলোচনা চলমান রয়েছে বলে জানায় কম্বোডিয়া। এদিকে সংঘর্ষ বন্ধের আলোচনার মধ্যেও দুদেশের মধ্যে থেমে নেই হামলা পাল্টা হামলা। বৃহস্পতিবার থাই সেনাদের হামলায় আরও এক কম্বোডীয় বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। সংঘাত বন্ধে বৈঠকের মধ্যেও থেমে নেই থাইল্যান্ড কম্বোডিয়া সীমান্তের সংঘর্ষ। কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে থাই সেনাবাহিনী বান্তেও মিয়াঞ্চে প্রদেশের একটি গ্রামে গোলাবর্ষণ করেছে। এতে কম্বোডীয় বেসামরিক নাগরিক নিহত হন। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য মতে, সংঘর্ষে এ পর্যন্ত ৩১ জন কম্বোডীয় বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। অন্যদিকে থাই সেনাবাহিনী দাবি করেছে, দেশটির সাকেউ প্রদেশের একটি গ্রামে BM-21 রকেট নিক্ষেপ করেছে কম্বোডিয়া। এতে বেসামরিক অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। থাই কর্তৃপক্ষ জানিয়েছে, চলমান সংঘর্ষে এ পর্যন্ত ২৩ থাই সেনা ও একজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। সরাসরি হামলার লক্ষ্যবস্তু না হয়েও প্রাণ হারিয়েছেন বহু থাই নাগরিক। এমনকি নতুন করে সংঘাত শুরুর পর বাস্তুচ্যুত হয়েছেন দুই দেশের প্রায় ১০ লাখ মানুষ।
এমন পরিস্থিতির মধ্যেই থাইল্যান্ড কম্বোডিয়া সীমান্ত সংঘাত বন্ধে দ্বিতীয় দিনের আলোচনা হয়েছে। বৃহস্পতিবার থাইল্যান্ডের চান্তাবুরি প্রদেশের সীমান্ত এলাকায় দুদেশের জেনারেল বর্ডার কমিটির বৈঠক শুরু হয়। এই শান্তি আলোচনায় দুদেশের অন্তত ৩০ জন করে প্রতিনিধি অংশ নেন। এক বিবৃতিতে কম্বোডিয়ার জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, বৈঠকে দুই পক্ষ যুদ্ধবিরতি নিশ্চিতের পাশাপাশি দুদেশের মধ্যে স্থিতিশীলতা পুনঃপ্রতিষ্ঠা ও দ্রুত স্বাভাবিক পরিস্থিতিতে ফিরে যাওয়ার উপায় নিয়ে গভীর আলোচনা চালিয়ে যাচ্ছে। এ বিষয়ে তৃতীয় বিশেষ জেনারেল বর্ডার কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে আগামী ২৭ ডিসেম্বর। সিরীয় নিরাপত্তা বাহিনী ও যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন আন্তর্জাতিক জোটের যৌথ অভিযানে আইএসআইএস এর এক শীর্ষ নেতা গ্রেফতার হয়েছেন। সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম আল ইখবারিয়া জানায়, অভিযানে গ্রেফতার হন তাহা আল জৌবি, যিনি আবু ওমর তাবিয়াহ নামেও পরিচিত। তিনি আইএসআইএস এর ওয়ালি বা দামেস্কের গভর্নর হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তার সঙ্গে সংগঠনটির আরও কয়েকজন সহযোগীকেও আটক করা হয়েছে। সিরিয়ার বার্তা সংস্থা নানাকে দেয়া বক্তব্যে দামেস্কের অভ্যন্তরীণ নিরাপত্তা প্রধান বলেন, দীর্ঘ সময় নজরদারির পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জেনারেল ইন্টেলিজেন্স ডিরেক্টর ও জোট বাহিনী যৌথভাবে এই অভিযান চালায়। অভিযানের সময় আল জৌবি ও তার সহযোগীরা বিস্ফোরক ভেস্ট পরিহিত অবস্থায় ছিল বলেও জানান তিনি। নাইজেরিয়ার উত্তর পূর্বাঞ্চলে একটি মসজিদে বোমা বিস্ফোরণে অন্তত ৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ৩৫ জন। পুলিশ জানায়, বর্নো রাজ্যের রাজধানী মাইদুগুড়িতে সন্ধ্যার নামাজের সময় এই হামলা ঘটে। বিস্ফোরণের পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আহতদের দ্রুত স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। এখনও কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি। তবে এর আগেও এই অঞ্চলে জঙ্গি গোষ্ঠী মসজিদ ও জনসমাগম স্থলে আত্মঘাতী হামলা চালিয়েছে। এই সহিংসতায় নিরাপত্তা জোরদার করা হলেও নাইজেরিয়ার উত্তর পূর্বাঞ্চলে বেসামরিকদের ওপর বিচ্ছিন্ন হামলা পুরোপুরি ঠেকানো যায়নি। বড়দিন ও ইংরেজি নববর্ষের অনুষ্ঠান ঘিরে হামলার পরিকল্পনার অভিযোগে আইএস সন্দেহে তুরস্কে ১১৫ জনকে গ্রেফতার করা হয়েছে। তুরস্ক কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, রাজধানী ইস্তাম্বুলের অন্তত ১২৪টি স্থানে ব্যাপক তল্লাশি চালিয়ে ওই ব্যক্তিদের গ্রেফতার করা হয়। জব্দ করা হয়েছে আগ্নেয়াস্ত্র, গোলা বারুদ ও সংগঠনের কাগজপত্র। আটককৃতরা চলতি সপ্তাহে তুরস্ক জুড়ে হামলার পরিকল্পনা করছিল বলে দাবি করা হয়। সন্দেহভাজন আরও ২২ জনকে খোঁজা হচ্ছে। তুরস্কের বাইরে থাকা আইএস সদস্যদের সঙ্গে গ্রেফতার ব্যক্তিদের যোগাযোগ ছিল বলেও উল্লেখ করা হয়। সব সংঘাত বন্ধের বার্তা দিয়ে বিশ্ববাসীকে বড়দিনের শুভেচ্ছা জানিয়েছেন খ্রিস্ট ধর্মের গুরু পোপ লিও। বড়দিনের ভাষণে তিনি বলেন, দরিদ্র মানুষকে সহায়তা না করা স্রষ্টাকে প্রত্যাখ্যান করার শামিল। এদিকে ভ্যাটিকান সিটি থেকে বেথলেহেম, সিরিয়া থেকে আফ্রিকা সহ বিশ্বের বিভিন্ন দেশে প্রার্থনা ও ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে খ্রিস্ট ধর্মাবলম্বীদের এই প্রধান উৎসব। ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স ব্যাসিলিকার বারান্দা থেকে বড়দিন উপলক্ষে বার্তা দেন খ্রিস্ট ধর্মের গুরু পোপ লিও। তার বার্তায় ছিল বিশ্বজুড়ে যুদ্ধ বন্ধের আহ্বান। ফিলিস্তিন, ইউক্রেন, সুদান, মালি, মিয়ানমার সহ বিভিন্ন অঞ্চলের সংঘাতের কথা তুলে ধরেন তিনি। আহ্বান জানান সব অরাজকতা বন্ধ করে শান্তি প্রতিষ্ঠার। পোপের বক্তব্যে উঠে আসে অভিবাসী ও শরণার্থীদের দুর্দশার কথাও। ফিলিস্তিনের বেথলেহেমে যিশুর জন্মস্থান হিসেবে পরিচিত চার্চ অব দ্য ন্যাটিভিটিতে বড়দিনের প্রার্থনায় নেতৃত্ব দেন জেরুজালেমের লাতিন প্যাট্রিয়ার্ক কার্ডিনাল পিয়ের বাতিস্তা পিজ্জাওয়ালা। গাজায় যুদ্ধের কারণে টানা ২ বছর জনসম্মুখে বড়দিন উদযাপন সীমিত ছিল শহরটিতে। তবে যুদ্ধবিরতির দ্বিতীয় মাসে এবার ধীরে ধীরে ফিরতে শুরু করেছেন দেশ বিদেশের তীর্থযাত্রীরা। ফ্রান্সের নটরডাম দ্য প্যারিস ক্যাথেড্রালে অনুষ্ঠিত হয় ক্রিসমাস ইভের প্রার্থনা। ২০১৯ সালের ভয়াবহ অগ্নিকাণ্ডের পর দীর্ঘ সংস্কার শেষে পুনরায় চালু হওয়ার পর এটিই ছিল বড়দিনের দ্বিতীয় আয়োজন। সমবেত প্রার্থনায় যোগ দেন ফ্রান্সের নানা প্রান্ত থেকে ছুটে যাওয়া যীশু খ্রিস্টের অনুসারীরা। মেক্সিকোর ওহাকা শহরে ঐতিহ্যবাহী নাইট অব দ্য র্যাডিশেস উৎসবে অংশ নেন স্থানীয় শিল্পী ও কৃষকরা। বড়দিনের আগের দিন মূলা খোদাই করে তৈরি করা হয় ধর্মীয় ও দৈনন্দিন জীবনের নানা দৃশ্য। শহরের কেন্দ্রীয় চত্বরে এসব শিল্পকর্ম দেখতে ভিড় করেন দর্শনার্থীরা। দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়াল লুউলি স্ট্রিটে ৩ দশকের বেশি সময় ধরে আয়োজন করা হচ্ছে বড়দিনের উৎসব। এবছরও দিবসটি ঘিরে রঙিন আলোয় সেজে ওঠে পুরো এলাকা। উপভোগ করেন বাসিন্দারা। সিরিয়া জুড়ে বড়দিন উপলক্ষে গির্জায় প্রার্থনায় অংশ নেন খ্রিস্ট ধর্মাবলম্বীরা। দীর্ঘ সংঘাতের ফলে দেশটিতে খ্রিস্টান জনগোষ্ঠীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে গেলেও বড়দিন ঘিরে শান্তির প্রত্যাশা প্রকাশ করেন তারা। ভারী বৃষ্টি ও আকস্মিক বন্যায় যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ৩ জন মারা গেছেন। অঞ্চল জুড়ে জারি করা হয়েছে সতর্কতা। স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যা থেকেই ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চলে বৃষ্টি শুরু হয়। প্রবল বর্ষণে বেশ কয়েকটি আন্তঃরাজ্য মহাসড়ক পানিতে ডুবে বন্ধ হয়ে যায়।
প্রশাসনের পক্ষ থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। 6 কাউন্টিতে ঘোষণা করা হয়েছে জরুরি অবস্থা। আবহাওয়াবিদরা জানান ক্রিসমাস ডেতেও নতুন দফায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেন্ট্রাল ভ্যালি, ফুথহিল ও পার্বত্য এলাকা জুড়ে শুক্রবার বিকেল পর্যন্ত ফ্লাড ওয়াচ জারি করা হয়েছে। যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন অপরাধী প্রয়াত জেফ্রি এপস্টাইন সংশ্লিষ্ট আরও 10 লাখের বেশি নথি খুঁজে পেয়েছেন মার্কিন কর্মকর্তারা। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা FBI এবং নিউ ইয়র্কের ফেডারেল কৌশলীরা বিচার বিভাগকে এসব নথি খুঁজে পাওয়ার কথা জানান। আগামী কয়েক সপ্তাহের মধ্যে এসব নথি প্রকাশের পরিকল্পনা রয়েছে। নতুন এক আইনের আওতায় এপস্টাইন সংক্রান্ত সব নথি 19 ডিসেম্বরের মধ্যে প্রকাশের সময় নির্ধারিত থাকলেও তা করতে না পারায় চাপের মুখে রয়েছে বিচার বিভাগ। FBI বলছে তারা কেন্দ্রীয় সরকারের আইন এবং নির্দেশনা অনুযায়ী নথিগুলো প্রকাশে পূর্ণ সহযোগিতা করে যাবে। কয়েক সপ্তাহের নাটকীয়তা, প্রযুক্তিগত বিভ্রাট আর জালিয়াতির পাল্টাপাল্টি অভিযোগের পর অবশেষে হন্ডুরাসের প্রেসিডেন্ট নির্বাচনে নাসরি আসফুরাকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। দেশটির ন্যাশনাল ইলেকটোরাল কাউন্সিল জানায় রক্ষণশীল ন্যাশনাল পার্টির প্রার্থী আসফুরা 40.3% ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মধ্যপন্থী লিবারেল পার্টির সালভাদর নাসরাল্লাহ পেয়েছেন 39.5% ভোট। এই নির্বাচনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রকাশ্য সমর্থন আসফুরার জয়ে বড় ভূমিকা রেখেছে বলে মনে করা হচ্ছে। তবে ফলাফল প্রত্যাখ্যান করেছেন নাসরাল্লাহ। গত 30 নভেম্বর হন্ডুরাসে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। তবে ভোট গণনার সময় দুবার কারিগরি বিপর্যয় ঘটলে ফলাফল প্রকাশে বিলম্ব হয়।